প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি মহান ৪৮তম স্বাধীনতার বার্ষিকীতে এটি নিউজের বিশেষ আয়োজন। আমরা এই আয়োজনটির নাম রেখেছি সংগ্রাম থেকে স্বাধীনতা। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা জানেন যে আর ২ বছর পর আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করব, আর ১ বছর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করব। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিশ্বের নানাভাবে গবেষণায় প্রমাণিত হয়েছে এ এক অদ্ভুত জাতি। অর্থনৈতিকভাবে প্রতি বছর ৮-এর কাছাকাছি প্রবৃদ্ধি ধরে রাখা সহজ কথা নয়। আমরা নানাভাবে আমাদেরকে প্রশ্ন করি যে এই সাফল্যের পিছনে কী কাজ করে। প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন যে বাংলাদেশের মানুষের বুকের ভেতরে এক অসীম সাহস, অসীম শক্তি রয়েছে, যেটি তারা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। সেই শক্তির বলে বলীয়ান হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। আমাদের আজকে শিরোনাম সংগ্রাম থেকে স্বাধীনতা। আমরা আমন্ত্রণ জানিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ MP-কে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়ে আমাদের আজকের এই সারাদিনের আয়োজনের উদ্বোধন করতে চাই। এবং শুরুতে যে কথাগুলো আমরা বললাম, আমার কথা শুনে অনেকে হয়তো মনে করতে পারে যে প্রণব এই কথাগুলো বলছে, কিন্তু একটি কি ভুল বাক্য কিংবা একটি কি ভুল তথ্য উপস্থাপন করতে পারলাম? ভুল তো প্রশ্নই আছে না, বরং আপনি হয়তো কিছু বাদ দিয়ে গেছেন এবং এটাই বাস্তবতা। আপনি জানেন যে আমাদের জাতির জনকের সেই যে অবিস্মরণীয় বক্তৃতা, ৭ই মার্চের বক্তৃতা, তার যে সাহস, ৪৭ ভারত বিভক্তির পর ৪৮ ভাষার জন্য তার যে আন্দোলন, সেই ৪৮ ভাষার পক্ষে কথা বলার জন্যই তিনি ৪৮ সম্ভবত তারিখটা ভুল হতে পারে, সেপ্টেম্বর 11 তিনি গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সরকারের হাতে। তখন কিন্তু ভাষার কথা বলেছিলেন। তো এই সাহসী নেতা, অবিস্মরণীয়, সারা বাংলার এক হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ, তার সেই সাহসের উপরে ভর করেই তার সেই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আজকে আমাদের এই প্রবৃদ্ধি। বিশ্ব যখন দেখেন যে সারা বিশ্বে একটা মন্দা চলছিল যেই সময়তে, সেই সময়টা কিন্তু আমাদের প্রবৃদ্ধি 2008-এর নবম সংসদ নির্বাচনের পর থেকে প্রবৃদ্ধি যে ধারাবাহিকতা, সেই গ্র্যাজুয়েশন আস্তে 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 গ্রাফ কিন্তু উঠে গেছে। আজকের যে প্রবৃদ্ধি, ঠিক এই মুহূর্তের প্রবৃদ্ধি হলো 8.13%। তাহলে আমরা যেই দিকেই বিচার করি না কেন, অনেকেই হয়তো বলার জন্য বলা কিংবা সমালোচনার জন্য সমালোচনা বা একটা কিছু বলতে হয় এরকম বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যার কথা আপনি বললেন বা আমরা সাম্প্রতিক সময়ে সেটি নিয়ে নানানভাবে আলোচিত হয়েছে যে জাতির জনকের জন্ম শতবার্ষিকী নিয়ে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। আমার কাছে মনে হয়, এবং আপনিও এই প্রশ্নটির উত্তর কিভাবে দিবেন, সেটি হচ্ছে যে সারা জীবন সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার পর 1974 সালে MBC টেলিভিশনের সাংবাদিক তাকে যখন জিজ্ঞেস করলেন যে আপনি তো সারা জীবন বাংলাদেশের জন্য সময় দিয়েছেন, স্বাধীনতার জন্য সময় দিয়েছেন, বাঙালি জাতির জন্য সময় দিয়েছেন, এটা কি আপনার কাছে মনে হয় না যে জীবনের প্রতি একটা অন্যায় করেছেন আপনি? আমরা বঙ্গবন্ধু সেই ইন্টারভিউটি একটু দেখে নিতে চাই। বঙ্গবন্ধু কি উত্তর দিয়েছেন সেটি শুনে আপনার উত্তর আমরা শুনব। Mujib spent a fifth of his life in prison for the cause of Bangladesh. I asked him whether he thought life had been unfair to him. I don't think so, because I have suffered for a cause. And in return, I have got love and affection of my people. I'm happy today that my 75 million people emancipated. And before that, we were a colony. Now Bangladesh is an independent sovereign state. That is my satisfaction. Human being suffers for a cause, and I have suffered for a cause. I don't mind it. যে কথাটি আমরা শুনছিলাম যে মানুষ কষ্ট করে, সেই কষ্টের একটা সুনির্দিষ্ট কারণ থাকে। আমার কষ্টের কারণ ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি কিছুই মনে করি না। কারা পারেন এরকম করে কথা বলতে? এটি সেই সিংহ পুরুষের পক্ষেই সম্ভব, জাতির জনকের পক্ষেই সম্ভব, যিনি যার নেতৃত্বে দেখ এক আঙ্গুলে হেলনে সেই 75 মিলিয়ন পিপল যখন একদিকে নড়ে এসেছে।
জাতির জনকের পক্ষে এটি সম্ভব। আপনি দেখেছেন যে প্রশ্নের পর্ব বলছে, কারণ আমি মনে করি না যে আমার এই সংগ্রাম বৃথা গেছে। এই 7.5 কোটি মানুষ, তাদের জন্য যে আমার ত্যাগ, যে তিতিক্ষা, আজকের সেটি একটা কলোনি ছিল, সেখান থেকে আজকের বাংলাদেশ। কাজে বঙ্গবন্ধুর সেই সিদ্ধান্ত, সাহসী পদক্ষেপটি আমাদেরকে জাতির জনকের সুযোগ্য কোনো মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে সেটি আপনার প্রতিফলিত একটা হচ্ছে। বিষয় যেটি হচ্ছে যে কথা আমরা বারবার বলার চেষ্টা করি, যে অতি সাধারণ মানুষ হচ্ছে বঙ্গবন্ধুর শক্তির মূল উৎস। আমরা তার সারা জীবনে অসংখ্য বক্তৃতায় বারবার বলছেন যে ওই শিক্ষিত ভাইটাইদের আমাদের খুব বেশি এখনো কিন্তু প্রয়োজন। সেটা, এখনো দেখবেন সেই খেটে খাওয়া সকল মানুষ নৌকার পক্ষে। খেটে খাওয়া মানুষ সব, আবাল বৃদ্ধ বনিতা, নিম্ন আয়ের মানুষ সবাই নৌকার পক্ষে। আস্তে আস্তে যে দিয়ে তাহলে একদিকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, অর্থাৎ বাংলাদেশকে পিছনে ঠেলে নেওয়ার একটা চেষ্টা, বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা, অন্যদিকে যেমনটা শুরুতে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, সেখান থেকে তো বেরিয়ে আসার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যেই ন্যাশনাল গ্রোথ, আজকে আমাদের পার ক্যাপিটাল ইনকাম কত আজকের দিন হলে $1,909। ভিশন 2020 আমরা যে মধ্য আয়ের দেশ পরিণত, মনে হয় আমরা সফল হব। আমরা নানাভাবে একটু দেখার চেষ্টা করি যে আমরা হয়তো অনেকেই কাজ শুরু করি, বা আমাদের আজকে শিরোনাম সংগ্রাম থেকে স্বাধীনতা, বা এই প্রজন্মের যারা আছেন তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারাও শেখার চেষ্টা করছেন। কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি এই লড়াইটা চলমান একটা প্রক্রিয়া, যে অর্থাৎ এক দল থাকবে যে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করবে, আবার আরেক দলে আপনারা আছেন যারা এই মুক্তিযুদ্ধকে এগিয়ে নতুন প্রজন্মের এটি সামনে খুব নিয়ে যাবেন? দুঃখজনক। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় কিনা যেন বাংলাদেশে এই ট্রেন্ডটা আছে, যে এই স্বাধীনতাকে যারা মেনে নেয়নি 71-এ, তাদের যে ফলোয়ার যারা আছে তারা কিন্তু সেই ধারাতেই তারা চলছিল, এখনো তারা সেই ধারাতেই আছে। সংখ্যা যত ছোটই হোক, দিনে দিনে সেই সংখ্যা কমে আসছে। নতুন প্রজন্ম জাতির জনকের আদর্শতে গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে তারা গ্রহণ করেছে। কাজে এই যে ধারা চলছে, এটি হয়তো স্বাধীনতার 50 বছর আমরা 2020-এ পালন করছি, সুবর্ণ জয়ন্তী। আস্তে 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 এই ধারা, যে ভারতের বিপক্ষের ধারা, আমরা বিশ্বাস করি এটা ছোট হয়ে আসছে এবং একসময় এটা হয়তো বিলীন হয়ে যাবে। বাট এটা কখনোই স্বাধীনতার বিপক্ষের শক্তি একটি রাষ্ট্রকে মেনে না নিয়ে রাষ্ট্রের রাজনীতি করবে, এটি আমরা মেনে নিতে পারি না। এবং আমাদের 48তম বার্ষিকীতেও এই কথাগুলো বলতে হচ্ছে। হ্যাঁ, সেটি বেদনাদায়ক। স্বাধীনতা 48 বছর পরেও তাদের সেই প্রেতাত্মা এখনো ভর করে আছে। মানে এটি বলতে হচ্ছে, এবং আপনি যে কথাটি বললেন, আস্তে আস্তে ধীরে ধীরে সেই সংখ্যা কমে আসছে, সেটি কমে আসবে। এবং আমরা কমে নানাভাবে আসছে। আপনি গত নির্বাচনে দেখেন, 2008-এর নির্বাচনে দেখেন, এবারে যে নির্বাচনে দেখেন, এবারে নির্বাচনে তো আমাদের ওই যে ঐক্যফ্রন্টের পরাজয়ের কারণটি নিশ্চয়ই আপনারা জানেন। তারা এক একটি আসনে 3-4 জন পর্যন্ত মনোনয়ন দিয়েছে, এবং তাদের কারণটি ছিল যে নির্বাচন প্রতিদ্বন্দ্বী হবে, তাদের একটা গণজোয়ার সৃষ্টি হবে। এটি তাদের বিষয় হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ, জয়লাভ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এটি করেছে। এমনও ঘটনা ঘটেছে যে 2 জন প্রার্থীকে বিদেশে মনোনয়ন দিয়েছে, তারা নাকি দূতাবাসে মনোনয়নপত্র সাবমিট করেছিল। তো যেই দলের 300 আসনে 691 জনকে মনোনয়ন দিয়েছে, সেই যে দলের কে প্রধানমন্ত্রী হবে, নেতা নির্বাচিত হন, সেই দল নির্বাচনে ভালো ফলাফল করার তো কোনো সুযোগই নেই। জনগণ সেটা বুঝেছে এবং সেইভাবে নির্বাচনের আমাদের পক্ষে রায় এবং দিয়েছে। আপনি যে কথাটি বললেন, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা কাজ শুরু করি কিন্তু শেষ করি না, এরকম একটা ব্যাপার কিন্তু সবসময় একটা সময় ছিল। এখন শুরু করি, শেষও করি। পদ্মা ব্রিজ দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক কি না করেছে। আমাদের যোগাযোগ মন্ত্রী, আমাদের সাবেক সচিব, সেই কানাডার সেই আদালতে কত মামলা, এটা সেটা, শেষ পর্যন্ত ফলাফল আমরা নির্দোষ। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক যেদিন এই সাহায্যটি বাতিল করে, সেই দিন আমাদের ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইফতেখার উদ্দিন, তিনি তার আমার নির্বাচনী এলাকায় একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে বসে থেকেই তিনি জানতে পারলেন যে এই লোনটা বাতিল করা হয়েছে। তিনি তখন সেদিন খুব একটা সেদিন উষ্মাই প্রকাশ করেছিলেন, এটাও সত্য। কিন্তু জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আমরা পদ্মা ব্রিজ করবো এবং আমাদের অর্থায়নের করবো। এটি কিন্তু একটি বিশাল সাহসের ব্যাপার। যে আমি যে কথাটি বলছিলাম যে আসলে, এবং আপনিও পদ্মা ব্রিজকে যেভাবে রিলেট করলেন, আমার কাছে আবারও বঙ্গবন্ধুর কাছে আমি ফিরে যেতে চাই। এবং আমার কাছে মনে হয় যে আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে নানাভাবে প্রতিনিয়ত আমাদের, আপনি যে প্রশ্নটা তুলেছিলেন যে শুরু করে শেষ করি না, শুরু করেছি এ যাত্রা, সেটি শেষও হবে। কাজে শুরু করে শেষ করি না,
শেখ হাসিনা যেটি শুরু করেন সেটি শেষও করেন। জি, মানে সেটাই আমরা বলছিলাম যে আসলে সেই ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদের মধ্যে যে কারণেই সেটি হয়। আমরা বঙ্গবন্ধুর আরেকটি ছোট্ট জিনিস একটু আপনাকে দেখাতে চাই যে বঙ্গবন্ধু নিজে তার লেখায় লিখছেন যে আসলে তিনি যুদ্ধের রাত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতাতে আছেন, একদিন ব্ল্যাক আউটের রাতে তিনি হোস্টেলে ফিরছেন সাইকেল চালিয়ে, এমন সময় একজন জটাধারী সাধু তাকে আটকে ধরলো এবং বললেন যে তোমার ভাগ্য কোনো সাধারণ মানুষের ভাগ্য নয়, অর্থাৎ একজন মহাযাত্রীর ভাগ্য যে তার যাত্রা সুসম্পন্ন করেন। আপনার মন্তব্য শুনবো, আমরা একটু ভিডিও ফুটেজটি দেখে আমরা আপনার মন্তব্য শুনবো। I admire Churchill. Churchill. You see, there is the most interesting story on this point. চার্চিল আমার পছন্দের রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। আমার বেশ মনে আছে আমি তখন কলকাতায়, যুদ্ধের দুর্দশা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। একটা ঘটনা এখন আমার বেশ মনে আছে। যুদ্ধের নানা কিছু ভাবতে ভাবতে একদিন ব্ল্যাক আউটের রাতে হোস্টেলে ফিরছি। এমন সময় এক জটাধারী সাধু আমার পথ আগলে দাঁড়িয়ে বলল, তোমার ভাগ্য একজন মহাযাত্রীর ভাগ্য, যিনি তার যাত্রা সুসম্পন্ন করেন। এটা বলতে বলতে সেই সাধু কোথায় মিলিয়ে গেল। খালিদ ভাই, আমি এই ঘটনাটা বারবার উল্লেখ করতে চাই যে আমাদের তো প্রত্যেকের জীবনের নানা উদ্দেশ্য থাকে, কিন্তু একটা মানুষ তিনি তার যাত্রা সুসম্পন্ন করেন এবং আপনি বললেন তার কন্যা শুরু করেছেন শেষও করেছেন। একদম এক কথায় এটাই কি তাহলে বাঙালি জাতির প্রধান স্পিরিট? ডেফিনেটলি, অবশ্যই। যে জাতি তার সাধনা শুরু থেকে শেষ পর্যন্ত সে সাধনায় মগ্ন থাকে এবং সেই কাজটিকে সে শুরু থেকে শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে লক্ষ্য নিয়ে সে কাজটি শুরু করে এবং সে কাঙ্ক্ষিত লক্ষ্যকে স্পর্শ করে, ডেফিনেটলি সেটা বাঙালিতে এবং সেটি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের যে সাহসের উন্মেষ ঘটেছিল সেটির প্রতিফলন এখনো ঘটে যাচ্ছে। আমরা যেমন বলছি যে সংগ্রাম থেকে স্বাধীনতা আমাদের, একদম কিভাবে ধাপে ধাপে তিনি বাঙালি জাতিকে এই জন্য পটে একা ছবির মতো একেবারে ছবি 47-এ ভারত বিভক্তি, তারপরে 23 বছরের মাথায় বাংলাদেশের সৃষ্টি। স্বাধীন ভারত বিভক্তির সাথে তো বঙ্গবন্ধু অনুভব করেছেন না এটি হতে পারে 1000 মাইল দূর থেকে সে আরেকটা রাষ্ট্রকে শাসন করে পাকিস্তানের ইসলাম মানে ধর্মের দোহাই দিয়ে এটি হতে পারে না। তখন থেকে তিনি স্বাধীনতার ছক আঁকতে শুরু করেন, তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা। কিন্তু ব্যাপারটা কি এরকম যে একেবারে বঙ্গবন্ধু নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে আন্দোলন করে যাচ্ছেন, কেউ তাকে বাধা দিচ্ছে না, কেউ তাকে জেলে পুরে রাখছে না? উনি যে কতদিন বেঁচে ছিলেন, যদি শিশুকাল আর কিশোরকাল বাদ দেন, তারপর তো তার জেলেই কেটেছে দীর্ঘ 13-14 বছর, প্রায় বোধহয় 6400 কতদিন বঙ্গবন্ধু জেলে ছিলেন। এটা তো কল্পনাই করা যায় না সেই সময়টির জন্য। কাজে নিরবিচ্ছিন্ন নির্বিঘ্নে তো প্রশ্নই আসে না, বারবার কারাগারে যেতে হয়েছে এবং 48 সনে প্রথম গ্রেফতার হয়েছিল। কিন্তু আমি একটু বলতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা নানাভাবে তথ্যপাত্র পাচ্ছি, গোয়েন্দা তথ্য পাচ্ছি এবং সেই সমস্ত গোয়েন্দা সিক্রেট ডকুমেন্টস তো আমরা প্রায় 52 সাল পর্যন্ত হয়েছে, 53 সাল পর্যন্ত হয়তো আগামী মাসে বের হচ্ছে এবং আমরা তার আগেই 68, 69 এবং 71 পর্যন্ত আমরা পেয়েছিলাম। সেখানে খুবই ইন্টারেস্টিং, আমরা একটা সিক্রেট ডকুমেন্টের একটি উদাহরণ দেখিয়ে আপনার মন্তব্য শুনবো। যেমনটা বলছিলাম যে ধাপে ধাপে, এবং আপনিও বলছিলেন যে ধাপে ধাপে বঙ্গবন্ধু করছেন, এবং আমরা বিশেষ করে 1969 সালের 18 এবং 20 মার্চ আওয়ামী লীগের সম্মেলন হলো, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, ইডেন হোটেলে সেই সম্মেলন। 18ই মার্চ মনে রাখতে হবে, বঙ্গবন্ধু জন্মদিনের পরের দিন গোয়েন্দা লিখছেন, মানে তিনি 17 তারিখে অর্থাৎ 17 তারিখ সন্ধ্যায় সম্মেলনের প্রস্তুতি দেখতে গেছেন। এবং আমরা জানি যে অর্থাৎ 69 সালে যে সম্মেলনটি, সেই সম্মেলন কিন্তু সেই নেতৃত্ব আওয়ামী লীগের, তারাই কিন্তু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। গোয়েন্দা লিখছে যে বঙ্গবন্ধু কাউকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছে, কাউকে পকেট থেকে
কলম বের করে দিচ্ছে এবং সেই ইংরেজিটি খুবই সুন্দর ইংরেজি, মানে সুন্দর বলছি কেন, মানে সেটি খুব মানে খিচুড়ি মার্কা একটা ইংরেজি, এবং বলছে যে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান একটি গান গুনগুন করে গাচ্ছেন, সে কি গান সেটিও তারা ধরার চেষ্টা করেছেন। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস বানিয়েছি, আমরা একটু শুনে আপনার কাছে আসতে চাই। তোরা পাবার জিনিস আটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, জানে তার ঝোঁকে আমার পুরোয় পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ। খালিদ ভাই, 1969 সালের 18 থেকে 20 মার্চ সম্মেলনে বঙ্গবন্ধু সোনার হরিণ চাইছেন, এই সোনার হরিণ মানে কি? রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীন রাষ্ট্র, মানুষের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি সবকিছু মিলিয়ে এই সোনার হরিণের মধ্যে তিনি কনসেন্ট্রেট করেছেন। এটি দেখেন একজন নেতা তার কি পরিমাণ মেধা থাকলে সে ছোট্ট একটি জায়গার মধ্যে তার সকল প্রাপ্তি সে এখানে লিপিবদ্ধ করে। এবং খালিদ ভাই আরেকটু যদি বলেন যে সম্মেলনে সারা বাংলাদেশ থেকে সেই সময়কার তদানীন্তন পাকিস্তান থেকে সবাই আসছে, কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি হবে সেটিও কেউ জানে না, একটা উত্তেজনা, কিন্তু সেখানে ইঙ্গিতে যে বার্তাটি দিলেন যে যে কেউ যা কিছু হতে পারো, কিন্তু আলটিমেট আমাদের যে লক্ষ্য সেটি কিন্তু আমি চাই। মানে আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি সেটা সেই লক্ষ্য সামনে নেই, সেদিনে সেই সম্মেলন বললাম তো 1947-এর ভারত বিভক্তির পর তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যের চূড়ান্ত প্রস্তুতির ঠিক আগ মুহূর্তের ওইটি ছিল জাস্ট মানে রণক্ষেত্রে যুদ্ধ শুরু হবে তার আগে সেনাপতির প্রস্তুতি নিলেন যে আমি এখন যুদ্ধে যাব, আমার সৈন্য সামন্ত সব তৈরি, যুদ্ধ শুরু করতে হবে। এবং সে সময়কার যারা কর্মী এবং তাদেরকে যখন ব্যক্তিগতভাবে ফিসফিস করে তার পরিকল্পনার কথা বলে ফেলা, ওনার বডি ল্যাঙ্গুয়েজই বলতো যে আমি কি চাইছি, হেঁটে গেলে বুঝতো। আর এরকম সুপুরুষ এই বাংলাদেশে তো আমরা এখন পর্যন্ত দেখিনি। এই দীর্ঘদেহী, সেই বজ্রকণ্ঠ, সবকিছু তার একটা পরিকল্পনা, সকল পরিকল্পনা। এই পরিকল্পনা তো কখনো কাউকে কিন্তু প্রকাশ করি। 69 সম্মেলন হলো, আস্তে 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 70-এ নির্বাচন আসলো, এর মধ্যে আবার 12ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, 10 লক্ষ মানুষ মারা গেল। মৌলানা ভাসানী নির্বাচনতে সরে গেলেন। বঙ্গবন্ধুর লক্ষ্য স্থির, জলোচ্ছ্বাস হয়েছে দৈব দুর্বিপাক, সেটাকে প্রতিহত করতে হবে এবং পাকিস্তানকে রুখতে হবে। তিনি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং আমাদের 162টি আসন ছিল ইস্ট পাকিস্তানে, 138টি ছিল পশ্চিম পাকিস্তানে, এই 300 আসন। আমরা এখানে 160 আসনে জয়লাভ করলাম। পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হলেন বঙ্গবন্ধু। এইটি সেই পরিকল্পনা এবং সম্মেলনের মধ্যে দিয়ে সেই পরিপক্কতার তিনি যে পরিচয় দিয়েছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ সামনেই আছে, নির্বাচনে জয়লাভ করে আমরা দেশকে স্বাধীনতার পক্ষে যুদ্ধ শুরু করব। সেক্ষেত্রে রক্তক্ষয়ী সংগ্রামও ঘটতে পারে, রক্তপাতও ঘটতে পারে, যেটি 7 মার্চের ভাষণে আমরা দেখি তিনি কী সুন্দর করেছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেষ। এই যে কৌশলী ঘোষণা, এটি শুধু বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব, যার জন্য আজকে বিশ্বের এই ওয়ার্ল্ড হেরিটেজে বঙ্গবন্ধুর এই ভাষণ। খালিদ ভাই, আপনি সবসময় বলেন বা আওয়ামী লীগের অনেক নেতাই এবারের সংগ্রামের রেফারেন্স দিয়ে আমরা দিই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই 7 মার্চের ভাষণের প্রত্যেকটি জায়গা যখন তিনি বলেন যে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, একেবারে সারা জীবনটি যদি দেখি, হ্যাঁ তাহলে তো সারা জীবনই তো চেষ্টা করেন না, সারা জীবনের চেষ্টা এই জায়গাটিতে আপনাদের 47-এ যদি লক্ষ্য স্থির করে থাকেন, সেটি আমরা ভেতরে যে মুসলমান ভাই ভাই জাতি দিয়ে বা ধর্ম দিয়ে একটি রাষ্ট্রতে টিকতে পারে না, সেটি কিন্তু অনুধাবন করেছেন আগে, যার জন্য তার 7 মার্চে যখন তিনি নিজেকে জিজ্ঞেস করে যে দোষ কি আমাদের, না এই প্রশ্নটি করেছেন একটি রাষ্ট্রকে যখন তিনি স্বাধীন করতে যাচ্ছেন, তখন তার মনে নিশ্চয়ই প্রশ্ন গেছে স্বাধীন যে আমরা করব, লক্ষ্য স্থির করলাম, কি হবে এর ভবিষ্যৎ। তার ভবিষ্যৎ আজকের এই সেই দিনের সিদ্ধান্ত, স্বাধীন বাংলাদেশে এই আমাদের আজকে গ্রোথ হলো 8.13%, স্বাধীন বাংলাদেশে পার ক্যাপিটাল ইনকাম হলো $1,909, আর তোমাদের 3-এর নিচে। আর তোমাদের 3। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিতে ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।
প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের এটি নিউজের বিশেষ আয়োজন সংগ্রাম থেকে স্বাধীনতার বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ MP। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা 7ই মার্চে ছিলাম, আমি 7ই মার্চ থেকে 2 দিন পরে আমি যেতে চাই, অর্থাৎ 10 মার্চের একটি অসাধারণ ইন্টারভিউ। মানে তখন তো পুরো পাকিস্তানি সামরিক গোয়েন্দা প্লাস পাকিস্তান বাহিনী একেবারে সমস্ত প্রস্তুতি প্রায় সুসম্পন্ন। আমরা আজকে কথা বলছি 26শে মার্চে, এবং সেই 71 সালের 10ই মার্চ অ্যাসোসিয়েট প্রেস এপির প্রখ্যাত সাংবাদিক সেন্ট্রাল লেন সঙ্গে একটি ইন্টারভিউ বঙ্গবন্ধু দেয়। বঙ্গবন্ধুর প্রত্যেকটি বাক্য যদি বাংলাদেশের মানুষ আজকে অনুধাবন করে তাহলে বুঝবে যে বাংলাদেশের স্বাধীনতা কত সিস্টেমেটিক এবং ধাপে ধাপে। কারণ সামরিক শাসন, সামরিক মিলিটারি তো তারা বারবার বলছে যে আপনার বিরুদ্ধে তো মিলিটারি অ্যাকশন হচ্ছে, তো কি করা? আমরা একটু শুনে আপনার মন্তব্য শুনব। This is most unfortunate. We cannot tolerate anymore all this system. And you know the people are behind me. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. Now they are using their force. It is up to them now to decide what to do. But I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is ours. Was right. Now, why do you enjoy such tremendous support, do you think? You know that I love my people, and my people loves me. I'm ready to sacrifice everything for them, and naturally they will also sacrifice everything for what I say. And I am fighting for a principle, for a cause, and for the emancipation and freedom of my people. And definitely the people who have been oppressed for long 23 years, naturally the people now stand by me, and I must stand by them. I'm not anxious for anything. I'm anxious for the emancipation of my people, politically, economically, and all matters. Now, you're using this word emancipation, liberation, a freedom from a long exploitation by the other wing of Pakistan. Some of your supporters prefer the word independence. Now, you didn't use that yesterday. It automatically comes. I have also used it something like this. It automatically comes if these people behave like a colonial power, and if the armed forces of the country use like a occupation army and killed the innocent armed people, what we can expect from the people then? You had the opportunities are determined to continue along the path of democracy until the last moment. You're going to make the other people. You know, I am believing the democratic process. If anybody use force, if people counteract by force, that's their responsibility. That's why I am concerned, as a democratic man, I follow the democratic movement. And I have started for Satyagraha and non-cooperation movement against them. And I am sure my people will not pay tax. I am sure the people will not join in the government. I am sure the people are absolutely behind me and my party. Won't that make President Yahya Khan take military action against you? It is up to him. I don't care. I am for a cause. I'm ready to sacrifice everything for my people. Do you think your people are able to withstand an attack by the military government? Do you know that nobody can suppress the 70 million people? That when the 70 million people determined to achieve something, nobody can suppress it. It might be they can suppress for a few years, a few days, but few months. But in the long run, the peoples must win. Nowhere in the world the struggle has failed. Nowhere. It might be some more bloodshed, but nothing can happen like this. আমি আসলে যতবারই এই ইন্টারভিউটি দেখি আমার কাছে মনে হয় যে কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ভাষাই কিন্তু পরিপূর্ণ খুঁজে পাই না। খালি একটা বিষয় যে যার পিছনে 1 লক্ষ পাকিস্তানির বন্দুক তাক করে আছে, তিনি কি করে বলতে পারেন যে আই ডোন্ট কেয়ার? কি বলবেন আপনি? এটি বঙ্গবন্ধু। পাকিস্তান মিলিটারি তার পিছে ঘুরছে, সাংবাদিক আই ডোন্ট কেয়ার। এটি বঙ্গবন্ধু। কোনো কিছুতে তাকে দমাতে পারেনি। আপনি দেখেন যুদ্ধ চলাকালীন সময়ে তার পাকিস্তানে বিচার হলো, তার সেলের পাশে কবর খোঁড়া হলো। উনি বলল ফাঁসি দাও, আমার লাশ বাংলাদেশে পাঠিয়ে দেবে।
কার পক্ষে বলা সম্ভব? কি পরিমাণ ভালোবাসা জনগণের, বারবার উনি বলছেন, জাতির পিতা বারবার বলছেন, ওগুলো সব বাদ দেন। আমার এই 75 মিলিয়ন পিপল আমার সাথে আছে, আমি তাদের ভালোবাসা পেয়েছি, আমি মেজরিটি পার্টির নেতা, এবং যে কোনোভাবে আইনগত গণতন্ত্র ডেমোক্রেসিতে আমি বিশ্বাস করি, আমি ডেমোক্রেসিতে আছি, ডেমোক্রেসির মাধ্যমে আমি যেখানে যেতে যাব। কিন্তু স্ট্যানলেনের প্রশ্নের একটি জায়গায় তিনি বলছেন, কোন জায়গায় যে স্ট্যানলেন এই প্রশ্নের এক জায়গায় বলছেন যে জনগণ আপনার পিছে কেন আসবে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন কারণ আমি তাদের জন্য আমি করেছি এবং তারাই আমার জন্য সর্বস্ব ত্যাগ করবে। মানে এই যে কনফিডেন্স কোত্থেকে আসে? শুনেন, এই বারবারই যে প্রশ্নটি আসছে যে এটি জাতির পিতার, বঙ্গবন্ধুর অর্জন, তার সাহস, আর যদি সেই আধ্যাত্মিক ওই বিষয়টিকে ধরেন একজন সাধু তাকে জড়িয়ে ধরে চলছিল যে তুমি কোনো সাধারণ মানুষ নয়, তুমি তোমার যাত্রাপথে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, সব কিছু মিলিয়ে তার ভাগ্য নির্ধারণ হয়েছিল তার যোগ্যতার ভিত্তিতে। দারুণ দারুণ। আমি আসলে খুবই খুবই মানে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো বা আপনিও যেভাবে বলছেন এটি একটি দিক, আর অন্যদিকে আমাদের কাছে যে জিনিসটি মনে হয় বারবার যে আমরা কি তাহলে এই যে বঙ্গবন্ধুকে মানে আধ্যাত্মবাদের, কারণ ওই শক্তি ক্ষমতা পরম করুণাময় হয়তো আমাকে দেয়নি যে আমরা সেগুলি নিয়ে বলবো, কিন্তু তারপরও কিছু কিছু ইতিহাস তো রয়ে যায়, ঐতিহাসগতভাবে থাকছে না। তো সেই ধারাবাহিকতায় আপনার কি মনে হয় না যে আমরা এই প্রজন্মের কাছে ঠিকভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরতে পারছি না? এটি আপনি দেখেন যে 1975 থেকে 1991, 21টি বছর, 1975 যাদের বয়স 10 বছর ছিল, 21 বছর তাদের বয়স হয়েছে 31 বছর। এই সময়টি এই বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ সময় গেছে। এই সময়টি যারা তরুণ কিশোর থেকে তরুণ হয়েছে, তরুণ থেকে যুবক হয়েছে, তাদের কিন্তু স্বাধীনতার সঠিক ইতিহাসটা তখন জানতে দেওয়া হয়নি। জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, তারপরে বেগম খালেদা জিয়ার কিছু সময়, এই সময়টি 26টি বছর আপনার এই 1996 পর্যন্ত, এই সময়কালে যারা বড় হয়েছে তাদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস তো জানতে দেওয়া হয়নি, এবং বঙ্গবন্ধু মুছে দিয়ে স্বৈর শাসক আপনার জিয়াউর রহমান, এরশাদ সাহেব তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস চালানো হয়েছিল। ইতিহাস কিন্তু ফিরে আসে তার জায়গায়। মজার কথা, আমি ইতিহাসের কিন্তু ছাত্র। খালিদ, একটা বিষয় যে আমরা যেভাবে তার স্পিরিটটি দেখি, দেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু ঠিক আমরা একই ধরনের চেষ্টা দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, স্বাধীনতা সমুন্নত রাখতে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমি মানে আমাদের মন মানসিকতা হচ্ছে যে আমরা ক্ষমতায় রাজনীতি করি, ক্ষমতায় যাব, মন্ত্রী হব, এমপি হব, কিন্তু একমাত্র বঙ্গবন্ধুরই কিন্তু এই উপমহাদেশের রাজনীতিতে ইতিহাস আছে যে পার্টির মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি পার্টির কাজ নিয়েছিলেন। আমরা আরেকটি ছোট্ট ভাষণ একটু দেখাতে চাই, তারপর আপনার মন্তব্য শুনবো। সেখানে তিনি বলছেন যে ক্ষমতার জন্য তিনি রাজনীতি করছেন না, বা যদি কোনোদিন দেখে যে বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে না, দেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, সেটা তো 7ই মার্চে বলেছেন, কিন্তু 72 সালে বলছেন যে যেদিন দেখবো বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে না, আমি ওই দিনই মানে প্রধানমন্ত্রী পদকে লাথি মেরে চলে যাবো। আমরা কি শুনে লাথি মেরে শব্দটা উনি উচ্চারণ করেছেন, আমি কতটা নির্মোহ হলে সেটি বলা সম্ভব সেটি শুনে আপনার মন্তব্য শুনতে চাই। ক্ষমতার জন্য আমি রাজনীতি করি নাই। এহিয়া খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি লাঠি মেরে সে প্রধানমন্ত্রিত্ব তাড়িয়ে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছিলাম আমার বাংলার 7.5 কোটি লোকের মুক্তির জন্য রাজনীতি করেছি। যদি কোনোদিন আমি দেখি যে বাংলার মানুষ আমাকে ভালোবাসে না, সেই দিন মনে রাখবেন এই প্রধানমন্ত্রিত্ব আমি লাঠি মেরে তাড়িয়ে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাব, আমার বাড়িতে ফিরে যাব। সেই নিজেরও সেই ঘর টুঙ্গিপাড়ার সেই নিভৃত পল্লীতে, সেই বাড়িতে আছে, ঘাতকের গুলিতে 15ই আগস্ট নিহত হওয়ার পর পরিবারের 17 জন সদস্য সহ। তো এই যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে শুধু কি এখানেই শেষ? সেই বাড়িতেই কিন্তু তিনি আছেন, নীরবে নিভৃত আমার সেই জাতির পিতা, তার বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত। জি, কি বলছিলেন? আমি বলছিলাম যে একেবারে একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত
একই রকমভাবে থাকা, একইভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া, এটা তো মানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বঙ্গবন্ধুর সেই যে 54 সনের যুক্তফ্রন্টের সেই মন্ত্রিসভায় যোগদান, সেখান থেকে বেরিয়ে আসা, দলকে গঠন করা, সব কিছু মিলে মৌলানা ভাসানীকে আওয়ামী মুসলিম লীগ থেকে সেই ধর্মীয় চেতনা বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত করা, তিনি নিজে সভাপতি হলেন, শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক হলেন, এই যে ধারাবাহিকভাবে চলেছে শুধু রাজনীতির জন্যই রাজনীতি, রাষ্ট্রটিকে ভালোবেসে মানুষের দুঃখ বেদনা কষ্ট দূর করা। এই দেশের মানুষ তো সবচেয়ে গরিব ছিল, পার কিলোমিটার খুবই খারাপ ছিল, সেই জায়গায় আজকে এই জায়গায় দাঁড়িয়েছি শুধু ওই স্বাধীনতার সুফল আর আমাদের আজকে সঠিক নেতৃত্বের জন্য। এর আগেও তো দল 21 বছর দল চালিয়েছে, তারপরে বিএনপি আবার 2 মেয়াদে চালিয়েছে। দেশের গ্রোথ কি ছিল, দেশের উন্নয়ন কি ছিল, মানুষের, আপনি একটা জিনিস খেয়াল করেন, আজকে সারা বাংলাদেশে কিন্তু মঙ্গার শব্দ নেই। উত্তরবঙ্গে সে মঙ্গা ছিল, সে মঙ্গার শব্দ নেই। একটি খালি গায়ে নাঙ্গা মানুষ আপনি রাস্তায় দেখবেন না। এটি সরকারের সফলতা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি সফলতা অর্জন করেছে সকল ক্ষেত্রে, শিক্ষায় বলেন, সংস্কৃতি বলেন, কৃষ্টিতে বলেন, কৃষিতে বলেন, সকল ক্ষেত্রে শৌর্য বীর্য যেখানে বলেন আমরা একটু ভালো জায়গায় আছি। এই ধারাবাহিকতা থাকলে, যেটি আমরা ধারণা করছি যে আমাদের স্বাধীনতার 75 বছর যখন বয়স হবে তখন আমরা একটা উন্নত দেশে পরিণত, মানে 50 বছর তো আসছেই, 50 বছর তো আসছে, 75 বছর, 75 বছর যখন আপনি হবে শুনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা তো 2019-2100 সাল পর্যন্ত পরিকল্পনা প্রণয়ন করছেন। তার প্ল্যান তো আমরা জানি। আপনি বলছিলেন যে নানা মেয়াদে অনেকেই কিন্তু দেশ শাসন করেছে, আমরা দেখেছি। বা বঙ্গবন্ধু যখন এসে দায়িত্ব নিলেন তখন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ কত নিশ্চয়ই আপনার জানা আছে, প্রায় 116 টাকা 17 টাকা এরকম টাকা আর কি। আমার কথা হচ্ছে যে কিভাবে পরিকল্পনা, বা সাধারণ মানুষের কথা বলেন, তিনি বলছেন যে আমি যদি তোমাদেরকে এই কাজটা করতে বলি তোমরা কি করবা না, আমি যদি না খেয়ে 1 বছর থাকতে বলি তোমরা কি থাকবা না? তো জনগণ বলছে যে হ্যাঁ আমরা থাকবো, যে আমি জানি যে যদি এইটা না বলতা, কারণ এই বিশ্বাস আমার আছে, তা না হলে কিন্তু আমি বাঁচতে পারতাম না। আমরা 1972 সালের 31শে জানুয়ারি বঙ্গবন্ধুর সেই অসাধারণ একটি ভাষণ দিয়ে আমরা হয়তো অনুষ্ঠান শেষ করবো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে, টাকা পয়সা কিছুই নাই, এটা তো আপনি জানেন। আমরা একটু শুনে আপনার মন্তব্য শুনবো। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। এই বিশ্বাসটা কি? শতভাগ, একটা দেশের শতভাগ মানুষ একজনকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে। এই ভালোবাসা থেকে তার এই আজকের রাষ্ট্রের প্রতি দেখেছেন তো কিভাবে তার জাতির জনকের প্রত্যেকটি কথায়, যে আমাদের যে যারা ছিলেন, জনসভায় যারা ছিলেন, প্রত্যেকটি কথাতে তার কিন্তু সায় দিয়েছেন। এই বিশ্বাস থেকেই তো সেই স্বাধীনতার যুদ্ধ, আস্থা, সেখান থেকে স্বাধীনতার ঘোষণা 26শে মার্চের রাতে। তারপরে তো ইতিহাস, লড়াই সংগ্রাম, 30 লক্ষ মানুষের জীবন, 2 মুখ মার, লুণ্ঠিত হওয়া, স্বাধীন দেশ, সবকিছু মিলিয়ে জনগণের ভালোবাসায় বিশ্বাসের সৃষ্টি করেছে। আর তার
বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব। আমাদের আজকের শিরোনাম সংগ্রাম থেকে স্বাধীনতা এবং সংগ্রাম থেকে অর্থনীতির মুক্তি। এবং আমরা ধাপে ধাপে দেখলাম যে একটা মানুষ যে সব কিছু ঠিকঠাক করে রেখে যাওয়া, এটাই কি তাহলে তার সেই যাত্রা সুসম্পন্ন, যেটি সেই আধ্যাত্মবাদের সাথে আমরা তুলনা করেছিলাম? সেটা তো অবশ্যই। দেখেন, মানুষের উপরে যখন এই সব কিছু কিন্তু মহান আল্লাহ তাআলার একটি অগাধ প্রেম এবং ভালোবাসার নিদর্শন বঙ্গবন্ধুর মধ্যে তিনি দিয়েছিলেন। সেই শক্তি যেটাকে তিনি তার যোগ্যতার আপন যোগ্যতায় তিনি সেটিকে প্রস্ফুটিত করেছেন, প্রস্ফুটিত করার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর সেই তার নেতৃত্বে আমাদের যে স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতার সুফলে যে আমি আজকে এখানে আপনার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, আমি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি, এটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আর দেশ স্বাধীন হয়েছিল আজকে আমরা এই জায়গায়। আমি মনে করি আমি তো বসেছি এখানে, আপনিও সেই জায়গাটি বসছেন। আজকে এটিএন নিউজ থাকতো না, এই ভবন থাকতো না, এই রাস্তা থাকতো না, এই দেশের মানুষের এই অভাব অনটন দূর হতো না, দেশ যদি স্বাধীন না হতো, আর জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর যদি এই সফল নেতৃত্ব না থাকতো। কারণ আমরা প্রায় শেষের দিকে আমি ছোট্ট আরেকটি প্রশ্ন রাখতেই চাই। আমরা কি কখনো আমাদেরকে প্রশ্ন করি যে আমরা সাধারণ মানুষকে কি ফেরত দিচ্ছি, নাকি আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শুনে তারপর আসবো? একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের টাকায়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। আপনার মায়না দেয় ওই কর্মী শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওরাই সম্মান বেশি পাবে। এটি একটি রাষ্ট্রের মানুষের প্রতি তার যে অনুভব, যে অনুভূতি, আপনি দেখেন ওই যে যেটি বলছিলাম যে দেশ স্বাধীন না হলে, ওই যে আমরা তো সাধারণ জনগণের টাকাতেই এদেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হয়। সরকারি কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি কর্মকর্তা করে সকল অর্থনীতির যে চালিকা শক্তি, সেটি হলো এদেশের জনগণ। জাতির পিতার ভাষণে দেখেন কিভাবে এটি মনে হয় যেন একটি স্ক্রিপ্ট, লিখিত স্ক্রিপ্ট উনি সেই 1947 সন থেকে স্বাধীনতা 75 পর্যন্ত একটা স্ক্রিপ্ট, তিনি একটি চিত্রনাট্য তৈরি ছিল, নাটকের ধাপে 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 ধাপে। অথচ দেখেন এই সেই চিত্রনাট্য যেটা আমরা যেটা বলছি, মনে হয় যেন একটি পটে আঁকা চিত্রনাট্য, সেভাবেই কিন্তু সব কিছু পরিচালিত হয়েছে, সব কিছু, সকল কিছু পরিচালিত হয়েছে। মানে যে কারণেই আমরা হাজার বছরের শ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এবং এটি কিন্তু হাজার বছর পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনিই থাকবেন, আসবেন হয়তো অনেকে। যেরকম নেতাজি বলে সুভাষচন্দ্র বসু, স্বামীজি বলে বিবেকানন্দ, সেরকম বঙ্গবন্ধু বলে শেখ মুজিব। খালেদ, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা ছোট্ট একটি আবারও ভিডিও ক্লিপিংস এর কাছে যাব। এই কারণে যাব যে এত কিছু করার পরেও তিনি বলছেন ঘাতকের হাতে জীবন দিতে হয়েছে, এবং বলছেন যে আমার কোনো কিছুতেই আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই যে 1972 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে 32 সদস্যের একটি সাংস্কৃতিক দল ঢাকা এসেছিল এবং বঙ্গবন্ধু ভবনে অর্থাৎ 32 নম্বর বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় নিজে গান লিখে, নিজে সুর করে বঙ্গবন্ধুকে শুনিয়েছেন। এবং সেখানে কিন্তু এটি বলছেন যে আমার এই জীবন নিয়ে কোনো খেদ, অভিমান কোনো কিছু নেই।
বেলা শেষে সবাই ফিরে যায়, সব পাখি ফিরে যায় আপন নীরে। বঙ্গবন্ধুর সেই বেলা শেষ হয়নি, তার আগেই তাকে ফিরে যেতে হয়েছে ঘাতকের গুলিতে। রাষ্ট্রটির এই সফল পরিণতি দেখে যেতে পারতেন সে ঘাতক যদি সেদিন তাকে হত্যা না করত। বড় অসময়ে তাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাকে, তখনই ঘাতক তাকে হত্যা করলো তাদের ষড়যন্ত্র সফল করার জন্য। কষ্ট করছে দেশের মানুষ, এখন ইনশাল্লাহ সেই দুঃখ বেদনা সব ভুলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবো, সেটি আমার আশা। এবং খালেদ ভাই ছোট্ট করে তিনি বলছেন, যেন হে বিধাতা এই মাটিতে বারবার ফিরে আসি। কি বলবেন? ওই যে সেই সুকান্ত, সে আবার আসে ফিরে ধানসিঁড়ি নদী তীরে এই বাংলায়, সেই বারবার এই মাটিতে তিনি ফিরে আসছেন, তিনি আছেন। তার সেই স্নেহের হাত এখন তার কন্যার মাথায়। বাহ বাহ, এরপর আর কোনো কথা হয় না। খালেদ ভাই, আবারও ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ রাখতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারাদিন ব্যাপী এটি নিউজের বিশেষ আয়োজন সংগ্রাম থেকে স্বাধীনতা, এবং আমাদের সহকর্মীরা থাকছেন, আরও অন্যান্য অতিথিরা থাকছেন, এবং আপনারাও থাকবেন এটি নিউজের সঙ্গে। আবারও বিদায় জানাচ্ছি। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।